বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে। আজ আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে সিমুলেশনের সিঙ্গেল চ্যানেল কিউব ম্যাথটাকে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলিউশন করা যায়। প্রথমে এটা হচ্ছে তার আউটপুট। এখন দেখব আমরা কিভাবে ফ্লোচার্ট বা অ্যালগোরিদম থেকে কিভাবে কোড করা হলো এবং তার একটি ওভারঅল বর্ণনা। সো আমরা যদি ফ্লোচার্টটা প্রথমে দেখি, এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। প্রথমে হচ্ছে এটাকে স্টার্ট সিম্বল, তারপর এখানে বলছে যে দুইটার র্যান্ডম নাম্বার নিতে, শিডিউল দ্য ফার্স্ট অ্যারাইভাল, শিডিউল দ্য লাস্ট, শিডিউল দ্য স্টার্ট অফ সার্ভিস, শিডিউল দ্য কমপ্লিশন অফ সার্ভিস, ফার্স্ট সার্ভিস। সো এখানে এভাবে আরো মেথড দেওয়া আছে, যেমন এখানে ডিরেকশনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা থেকে এটাতে আসবে, এটা থেকে এটাতে আসবে, এবং নেক্সট এখানে এসে অ্যাডভান্স ক্লক টু নেক্সট ইভেন্টে এসে আরও এখানে চেক করবে। যেমন এটার অ্যারাইভাল টাইম নিবে, সিলেক্ট আর নং, এখানে র্যান্ডম নাম্বার নিতে বলছে অ্যারাইভালের জন্য, এবং শিডিউল নেক্সট অ্যারাইভাল, এবং শিডিউল করতে বলছে যে নেক্সট অ্যারাইভালটা কোথায় হবে। তো তারপরে এখানে এসে কন্ডিশন দেখলো যে সার্ভার ফ্রি কিনা। যখন একটা প্রসেস আসলো সার্ভারের কাছে, তখন দেখবো যে সার্ভারটা ফ্রি কিনা। যদি ফ্রি না থাকে তাহলে সেটা রেকর্ড করবে ওয়েটিং লাইনের মাধ্যমে যে একটা প্রসেস ওয়েটিংয়ে আছে। যদি সার্ভার ফ্রি থাকে তার জন্য আবার সিলেক্ট র্যান্ডম নাম্বার নিতে বলছে ফর সার্ভিসের জন্য। তো এটার মাধ্যমে সার্ভিসের র্যান্ডম ডিজিট নেওয়ার মাধ্যমে আমরা একটা সার্ভিস কমপ্লিট করব। তারপরে এখানে এসে সার্ভিসটা যখন কমপ্লিট হলো এই টাইমটাকে রেকর্ড করতে বলা হচ্ছে, এবং এখানে একটা কন্ডিশন আসছে, যদি সার্ভিস সব শেষ হয়ে যায় তাহলে প্রিন্ট করে স্টপ করতে বলছে। আরও যদি থেকে যায় তার মাধ্যমে এখানে এসে আরও একটা কন্ডিশন আসছে, যেটাকে বলেন নেস্টেড কন্ডিশন। এখানে ইফ নেস্টেড স্টেটমেন্ট, ইফ এলস। সো এটার মাধ্যমে আবার দেখলো যদি নো হয় তখন এখানে রিটার্ন করবে, আর যদি ইয়েস হয় তাহলে এই প্রসেসগুলোকে ঘুরে যে সিলেক্ট র্যান্ডম নাম্বার, শিডিউল, সার্ভিস টাইম, এবং এইগুলোকে প্রসেস ওয়াইজ সে এখানে আবার মেইন মেথডে ব্যাক করবে, অ্যাডভান্স ক্লক টু নেক্সট ইভেন্ট এখানে ব্যাক করবে। সো এই ছিল মোটামুটি আমাদের একটা ফ্লো চার্ট। এখন দেখবো যে কীভাবে ফ্লো চার্ট থেকে আমরা কোড করতে পারি। তো আমরা যদি শুরু করি, শুরু করার আগে আমি শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোডের প্রথমে একটা স্ট্রাকচার নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, সি প্রোগ্রামিংয়ের ভাষায় স্ট্রাকচার নিয়ে আমি এখানে একটা স্ট্রাকচারের নাম দিলাম এবং তার ভিতরে কিছু ডাটা টাইপ ডিক্লেয়ার করছি। তো এখন আমি প্রোগ্রাম শুরু বোঝানোর আগে আমি ট্রাই করব আপনাদেরকে স্ট্রাকচার সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে। সো স্ট্রাকচার সম্পর্কে যদি আমরা ধারণা দিতে যাই তাহলে আমাদেরকে অ্যারে সম্পর্কে একটা ধারণা নিই। অ্যারে সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। তো আমাদের অ্যারের স্ট্রাকচার সাধারণত এমন হয় যে একটা অ্যারে হয়, তার ভিতরে কিছু ব্লক থাকে যেখানে আমি ভ্যারিয়েবল, একটা পাত্র আর কি, যেখানে আমি ভ্যারিয়েবলের ভ্যালুগুলো রাখতে পারি। তো অ্যারের একটা সীমাবদ্ধতা আছে কি, যে অ্যারের একটা ইন্ডেক্সে, যেমন এখানে 3টা ইন্ডেক্স 0, 1, 2, যদি 1 থেকে ধরি 1, 2, 3, তো প্রত্যেকটা ইন্ডেক্সে আমি একটা মাত্র ভ্যারিয়েবলে ভ্যালু আমি অ্যাসাইন করতে পারবো। স্ট্রাকচারের কথা হচ্ছে, স্ট্রাকচারের মাধ্যমে আমি লুক লাইক এ অ্যারে, বাট এটাতে অনেকগুলো ভ্যারিয়েবলের মান একটা ইন্ডেক্সের মাধ্যমে নেওয়া যায়। যেমন আমরা যদি প্রোগ্রামটা সলিউশন করতে এই ম্যাথটা সলিউশন করতে যাই, এখন আমাদের বেশ কিছু একটা কাস্টমারকে সার্ভ করতে আমার এখানে অনেকগুলো ভ্যারিয়েবলের ভ্যালু লাগবে। সো এটার জন্য আমরা স্ট্রাকচার ব্যবহার করব। যদি স্ট্রাকচারে দেখি, আমরা এটাকে যদি একটা ইন্ডেক্স লোকেশন বলি 0 বা 1, এটার এগেইনস্টে আমি কাস্টমার নাম্বার নিতে পারবো, র্যান্ডম ডিজিট অ্যারাইভাল নিতে পারবো, ইন্টার অ্যারাইভাল নিতে পারবো, অ্যারাইভাল টাইম, এভাবে মাল্টিপল ভ্যারিয়েবলের ভ্যালু আমি একটা ইন্ডেক্সের মাধ্যমে নিতে পারবো। সো এভাবে যখন আমরা একটা অ্যারে এক্সটেন্ড হয় তখন এইভাবে অ্যারেটা এক্সটেন্ড হতে থাকে, নিচে নিচে এক্সটেন্ড হতে থাকে। আর যখন একটা স্ট্রাকচার এক্সটেন্ড আমরা লুপের মাধ্যমে এক্সটেন্ড করব, তখন এইভাবে মানে পুরো স্ট্রাকচারটাকে নিয়ে সে নিচের দিকে বর্ধিত হতে থাকবে লুপের সাহায্যে। তো এখানে একটা জিনিস কি, যে স্ট্রাকচারকে এখন দেখেন একটা কন্টেইনারের মতো, কন্টেইনারও বলা হয় স্ট্রাকচারকে। দেখেন অনেকগুলো ভ্যালু এখানে বক্স আকারে ভ্যারিয়েবলের ভ্যালু আমরা এখানে রাখতে পারবো। তো এটা হচ্ছে অ্যারে থেকে স্ট্রাকচারের একটা সুবিধা, যেটার মাধ্যমে আমাদের মাল্টিপল ভ্যারিয়েবলের ভ্যালু নিতে পারি। সো এখন আমরা কোডের দিকে একটু চলে যাব। তো কোডের দিকে এসে স্ট্রাকচারটা নিয়ে একটু আরেকবার কথা বলি।
স্ট্রাকচারটা দেখি যে এখানে স্ট্রাকচারটা ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে স্ট্রাক্ট লিখতে হবে এবং স্ট্রাকচারের নাম লিখে আমাকে তার ভেতরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমাকে ভেরিয়েবলগুলোর টাইপ এবং নামগুলো ভেরিয়েবলের নেমগুলো ডিক্লেয়ার করতে হবে। যেমন আমার এখানে ক্যালকুলেশনের জন্য আমার সবগুলাই ইন্টিজার ভ্যালু দরকার ছিল, যে কারণে আমি সবগুলা জন্য কাস্টমার নাম্বার, র্যান্ডম অ্যারাইভাল, ইন্টার অ্যারাইভাল টাইম, র্যান্ডম সার্ভিস বিগিন, সার্ভিস টাইম সার্ভিস এন্ড, ওয়েটিং টাইম, আইডল টাইম, এই ভ্যালুগুলো নেওয়ার জন্য আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম। সো স্ট্রাকচার ডিক্লেয়ার করার পরে এখানে দেখেন টাইপ ডিফারেন্ট স্ট্রাকচার, এটাকে স্ট্রাকচার যখন ডিক্লেয়ার করি এটাকে ডিফাইন করতে হয়, টাইপটাকে ডিফাইন করতে হয়। স্ট্রাকচার যে টাইপ ছিল, নাম ছিল সিমুলেশন, এবং এটাকে টাইপ ডিফাইনের জন্য একটা নাম দিলাম ক্যাপিটাল এস, এটাকে ডিফারেন্স করার জন্য, এটা বোঝানোর জন্য যে এটা একটা নাম, এটার নামটা আমরা সেম রাখলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে কোডটা কিভাবে কাজ করছে। সো এখানে আমার বেশ কিছু মেথড লাগবে, যেমন আমরা ফ্লো চার্ট থেকে দেখে আসছি যে র্যান্ডম নাম্বার নিতে হবে, শিডিউল দ্য ফার্স্ট অ্যারাইভাল, এটাকে একটা মেথড নিতে পারি, এটাকে একটা মেথড নিতে পারি, এটাকে একটা মেথড নিতে পারি এবং এটাকে। তো আমি এই মেথডগুলোর নামই এখানে ডিক্লেয়ার করছি, যেমন শিডিউল অ্যারাইভাল টাইম, শিডিউল সার্ভিস টাইম, শিডিউল কমপ্লিশন অফ সার্ভিস, ওয়েটিং টাইম, এবং এর ভিতরে যে প্যারামিটারগুলো সিমুলেশন হচ্ছে আমার স্ট্রাকচারের সিমুলেশন, এবং একটা এটা অনেকটা এর মতোই, এটাকে এভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ইন্টিজার এন, এই ভ্যালুগুলো পাস হতে থাকে, প্যারামিটারের সাহায্যে পাস হবে। সো নেক্সট আসি, এটা হচ্ছে সে মেইন মেথডের মাধ্যমে, মেইন মেথডের ভিতরে আমরা সবগুলো সার্ভিস কি করবো। ফ্লো চার্ট যদি দেখি, আমাদের যদি এই জিনিসগুলোকে প্রথমে আলাদা করে করতে হয়, তারপরে দেখা যাবে শুধুমাত্র প্রথম সার্ভিসের জন্য করব, এবং এখানে এসে আমার দ্বিতীয় সার্ভিস থেকে প্রতিবারই এদেরকে কল করতে হবে। তো আমরা এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা চেষ্টা করব যে এই মেইন মেথডের মাধ্যমে প্রথম থেকে সবগুলোই আমরা শেষ করব। সো এখানে মেইন মেথডের মাধ্যমে আমরা আসলাম। এখন আমরা এর আগে যেভাবে অ্যারে ডিক্লেয়ার করতাম, দেখেন যে কার্সার ধরলে চলে আসছে টাইপ ডিফারেন্ট সিমুলেশন, যে এর আগে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে হয়, জানি যে আমরা ডাটা টাইপের নাম দিতে হয় এবং অ্যারের একটা এখানে ডাটা টাইপের নেম দিতে হয়, এখানে অ্যারের নেম ভেরিয়েবলের নেম দিতে হয়, এবং এখানে সাইজ ডিক্লেয়ার করতে হয়। সো আমরা এখানে হচ্ছে স্ট্রাকচার ডিফাইন করে আসছি যে সিমুলেশন স্ট্রাকচারের জন্য, এই জন্য আমরা ডিক্লেয়ার করলাম এটা, এবং কিছু ভেরিয়েবল নিলাম এবং এন নিলাম হচ্ছে আমার সাইজের জন্য, যে আমি কতটুকু নিব। তো এখানে এসে কাস্টমারকে যখন রান করবে তখন ইউজারকে দেখানোর জন্য যে ইন্টার কাস্টমার নাম্বার, এটা এন এর মাধ্যমে, এন ভেরিয়েবলের মাধ্যমে আমি কাস্টমার নাম্বারটা নিলাম, এবং তারপরে আবার ইউজারকে একটা মেসেজ দিলাম ইন্টার র্যান্ডম ডিজিট ফর অ্যারাইভাল টাইম ফর ইচ কাস্টমার, প্রতিটা কাস্টমারের জন্য র্যান্ডম ডিজিটটা নিতে বলছে। তো এখানে আমরা একটা লুপ ব্যবহার করছি, যে লুপ ব্যবহার করে যে প্রথমটার জন্য আমরা যদি আউটপুট থেকে একটু দেখার চেষ্টা করি যে প্রথমটা র্যান্ডম নাম্বার আমরা নিব না, কারণ প্রথম যে সার্ভিসটা শুরু হবে সেটা প্রথম থেকেই শুরু হবে, তার জন্য ইন্টার অ্যারাইভাল টাইমের প্রয়োজন নাই, সেটা 0 থেকেই শুরু হবে। সো যে কারণে আমরা প্রথমটাতে কোনো ভ্যালু নিব না, এটাকে প্রিন্ট করলাম একটা হাইপেনের মাধ্যমে, প্রিন্ট দেখানো হলো, যে একটা হাইপেনের মাধ্যমে দেখানো হলো। এবং স্ট্রাকচারে যদি আমরা একটু কল্পনা করি যে কিভাবে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন হতে থাকে, আউটপুট দেখি এখানে এই প্রোগ্রাম থেকে দেখি যে প্রথমটা আমাকে এটা প্রিন্ট করল এবং কাস্ট নং এখানে আমার এক ভ্যালুটা দিয়ে দিল। আমরা আয়ের ভ্যালু এখানে আছে 1, তাহলে আমরা যদি স্ট্রাকচারে দেখি যে কোথায় আসলে কিভাবে ভ্যালুটা জমা হয়, এই যে কাস্ট নং, এই ফিল্ডের নাম হচ্ছে কাস্ট নং। সো 1 নম্বরের যে ইন্ডেক্সের এখানে 1 নংটা অ্যাড হলো, এবং র্যান্ডম সার্ভিস অ্যারাইভাল, এখানে আমার প্রথম ঘরের অ্যারাইভাল টাইমটা 0 অ্যাড হলো এবং নেক্সটটা তো 0। সো এইভাবে স্ট্রাকচারের ভিতরে ডাইনামিক্যালি ভ্যালুগুলো অ্যাসাইন হতে থাকে, কারণ আমি এখানে ডট দিয়ে ফিল্ডের নামটা আমি বলে দিলাম যে ওই ফিল্ডে যে এত নাম্বার ঘরে ওই ফিল্ডে যে ভ্যালুটা জমা হবে। সো এখানে আমি এটার মাধ্যমে আমি শুধুমাত্র প্রথম কাস্টমারের যে র্যান্ডম ডিজিটটা নিতে হবে না, এবং ডিফল্টভাবে যে 0 ভ্যালু অ্যাসাইন করতে হবে ওটা অ্যাসাইন করে দিলাম। এবং তারপরে 2 নম্বর লুপ থেকে 2 নম্বর কাস্টমারের র্যান্ডম ডিজিট নেওয়ার 2 নম্বর কাস্টমার থেকে র্যান্ডম ডিজিট নেওয়ার জন্য এখানে একটা প্রিন্টএফ দিলাম, ইউজারকে বলা হলো যে 2 নম্বর থেকে দেওয়ার জন্য, এবং এখানে র্যান্ডম ডিজিটটা ইনপুট নিলাম। এখন এটাকে এবং এর এগেইনস্টে যে এসআই যে 2 নম্বর ঘরে যে কাস্টমার নংটা, আমি এখানে কাস্টমার নংটা এখানে ভ্যালুটা অ্যাসাইন করলাম। সো
র্যান্ডম ডিজিটটা নেওয়ার পর আমাকে কম্পেয়ার করতে হবে যে এটার এগেনস্টে ভ্যালুগুলো কেমন। তো যদি আমরা যে ম্যাথটা সলিউশন করব সেটা দেখে আসি, আমাদের ক্লাস টেস্টে যে ম্যাথটা দিছিল সেটা র্যান্ডম, সেটার যে প্রবাবিলিটি দেওয়া ছিল এমন যে টাইম সার্ভিস 1 থেকে 8 পর্যন্ত, এবং এটা হচ্ছে তার প্রবাবিলিটি, কিউমুলেটিভ প্রবাবিলিটি, এবং র্যান্ডম ডিজিট এটা যে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ আছে এটাকে এখানে দেখানো হলো। তো এটাই আমাকে কন্ডিশনের ভিতরে প্রোগ্রামে সেট করতে হবে। যখন 1 থেকে 25-এর ভিতর হবে তার এগেনস্টে ভ্যালু অ্যাসাইন হবে 1, এবং এটার যখন হবে তখন 2। এটাই জাস্ট ইফ ইলসের মাধ্যমে এই কন্ডিশনটা আমি সেট করে দিলাম যে ইন্টারভ্যাল টাইম তখন 2 হবে, যখন 125 থেকে বড় হবে এবং 251 থেকে ছোট হবে তখন 2 অ্যাসাইন হবে। তো এইভাবে আমি আর কি এখানে কন্ডিশনগুলো দেওয়া। আর যদি এই 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 ভ্যালুগুলোর বাইরে যদি কোনো ভ্যালু দেয়, যেমন নেগেটিভ ভ্যালু হতে পারে বা এর থেকে পজিটিভ ভ্যালু হতে পারে, তখন আমাদের এই ম্যাথটা ক্যালকুলেশন হবে না। তো এখানে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিব যে র্যান্ডম ডিজিট 1 থেকে 1000 পর্যন্ত দেওয়ার জন্য এবং রিটার্ন করতে। এখানে আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে, হ্যাঁ আমার এটা শেষ হয়ে যাবে। তো এইটা ছিল আমার। যদি প্রোগ্রামের আউটপুট দেখে দেখি যে আমি যে প্রথমে যে র্যান্ডম ডিজিটটা ইনপুট নিলাম তার এগেনস্টে আমার কাস্টমার নাম্বার ইনপুট হলো, তারপর হচ্ছে আমার র্যান্ডম ডিজিটটা আমি এখানে শো করলাম, এবং ইন্টার অ্যারাইভাল টাইমটা আমি এইটার মাধ্যমে, এই যে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে আমি এখানে সেট করে নিলাম। এবং এখন আমার কাজ হচ্ছে যে অ্যারাইভাল টাইমটাকে শিডিউল করব কিভাবে দেখেন। যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করতে হবে। প্রথমটা জানি আমরা ডিফল্টভাবে 0, এবং তারপরে যে অ্যারাইভাল টাইমটা এটার সাথে কিউমুলেটিভভাবে যোগ করে করে বাড়বে। তখন 8-এর সাথে 1 যোগ করে 9 হলো, 9-এর সাথে 2 যোগ করে 11 হলো, এবং 11-এর সাথে 5 যোগ করে 16 হলো। তো আমার এখন কাজ হবে হচ্ছে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করা। এটা হচ্ছে অ্যারাইভাল টাইমের যে ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্সটার সাথে দ্বিতীয় ইন্ডেক্সের যে ইন্টার অ্যারাইভাল টাইম সেটা যোগ করে দেওয়া। সেটার জন্য আমি একটা মেথড নিলাম, এই যে এখানে যে শিডিউল দ্য ফার্স্ট অ্যারাইভাল, এই অ্যারাইভালের জন্য আমাকে যে মেথড আমরা ডিক্লেয়ার করলাম এই মেথডটার সাথে আমি এস এবং এন এর যে ভ্যালুটা পাস করলাম সেটা আমরা একটু দেখে আসি প্যারামিটারটা। সো এটা হচ্ছে আমাদের এই মেথডের ভিতরে চলে আসে, এটা হচ্ছে মেইন মেথডের বাইরে কল করা। এই মেথডের মাধ্যমে আমরা দেখলাম যে 2 নম্বর থেকে শুরু হলো, কারণ আমার প্রথমটার জন্য অ্যারাইভাল টাইম দরকার নেই, শিডিউল করা দরকার নেই, প্রথমটা 0 থেকেই হবে ডিফল্টভাবে। তারপর আমি 2 নম্বর ঘরে দেখলাম যে অ্যারাইভাল টাইমটা সেট করব কোথায়, যে দেখেন যে অ্যারাইভাল টাইম, এই 2 নম্বর ঘরে যে অ্যারাইভাল টাইমটা, এই যে ইন্টার অ্যারাইভাল টাইম, এই যে এই অ্যারাইভাল টাইম, সরি এই ইন্টার অ্যারাইভাল টাইম থেকে এই যে অ্যারাইভাল টাইমের সাথে ইন্টার অ্যারাইভাল টাইমটা আমি যোগ করে দিলাম। এই অ্যারাইভাল টাইমের সাথে আমার 2 নম্বর ঘরে ইন্টার অ্যারাইভাল টাইমটা যোগ করে দিলাম। দেখেন i-1 অ্যারাইভাল টাইম হচ্ছে এই ঘরটা, এবং ইন্টার অ্যারাইভাল টাইম SI মানে হচ্ছে 2 ডট ইন্টার অ্যারাইভাল টাইম, এইখানে যে ইন্টার অ্যারাইভাল টাইম এটা হচ্ছে 1, এটাকে যোগ করে করে আমাকে ভ্যালু কিউমুলেটিভলি ভাবে অ্যাসাইন করলো। সো এটা হচ্ছে আমার শিডিউল করা হয়ে গেল ইন্টার শিডিউল অ্যারাইভাল টাইম ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট অনুযায়ী আমার এটা র্যান্ডম ডিজিট নেওয়া শেষ, এবং শিডিউল ফার্স্ট অ্যারাইভালটাও শেষ। এখন আমাকে করতে হবে কি শিডিউল স্টার্ট সার্ভিস। সো এটা আমরা একটু দেখব, মেথডে চলে যায়। এখন আমার হচ্ছে যে ইউজারকে বললাম যে ইন্টার র্যান্ডম ডিজিট ফর সার্ভিস টাইম ফর ইস কাস্টমার। এখন র্যান্ডম ডিজিট দিতে হবে সার্ভিস টাইমের জন্য। সার্ভিস টাইম আমরা জানি কি প্রথমটা থেকে আমরা সার্ভিস টাইম নিব। তো এখানে আমরা ভ্যালু ক্যালকুলেশন করার জন্য প্রথমটা যে সার্ভিস টাইম বিগিন, এখানে যে সার্ভিস টাইম যে বিগিন যে ভ্যালুটা, সার্ভিস টাইম বিগিন যে ভ্যালুটা এটা আমাদের ডিফল্টভাবে 0 হবে, এই জন্য ওইটাকে সেট করে নিলাম। এখন আমাদের যে প্রোগ্রাম ম্যাথ অনুযায়ী আমরা দেখব যে আমার কত ভ্যালু থেকে কত ভ্যালু অ্যাসাইন করতে হবে। এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি অনুযায়ী কিউমুলেটিভ 1 থেকে 6 মিনিট এবং র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট এই যে 1 থেকে 100 এর ভিতরে আমাকে অ্যাসাইন করতে হবে। যখন আমি 1 থেকে 100 এর ভিতরে এই অ্যাসাইন করব তখন তার রেঞ্জ অনুযায়ী তার এগেইনস্টে সার্ভিস টাইমটা অ্যাড হতে থাকবে। তো এটাও এখানে যে স্ক্যানএফের মাধ্যমে যে র্যান্ডম ডিজিটের সার্ভিস টাইম নিলাম আমি, সেটা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে নিয়ে সার্ভিস টাইমের ভিতরে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করলাম। আর যখন 1 থেকে 100 বাইরে হবে তখন আমি প্রোগ্রামটা টার্মিনেট করব, এখানে আমি শেষ করে দেবো। কারণ র্যান্ডম ডিজিট সাথে যদি আমি কম্পেয়ার করে সার্ভিস টাইমটা এক্সাক্ট না পাই তাহলে আমার ম্যাথটা অ্যাকুরেট সিমুলেশনটা হবে না, আমার যে সিমুলেশনের যে উদ্দেশ্য সেটা থেকে আমি বের হয়ে যাব। সো এটা ছিল আমার এই পর্যন্ত যদি দেখি যে র্যান্ডম ডিজিট পর্যন্ত আমার নেওয়া শেষ। এখন আমার কি করতে হবে, সার্ভিস টাইমটা সেট করলাম কিভাবে, এটার মাধ্যমে আমি সার্ভিস টাইমটা সেট করলাম। তাহলে আমার এই কলামের কাজ শেষ, এই কলামের কাজ শেষ, এটাও শেষ, এটাও শেষ, সার্ভিস টাইম শেষ। এখন সার্ভিস টাইমটাও শেষ, এইটা
ক্যালকুলেশন করে আমি এখানে ভ্যালু সেট করছি। এখন আমার কাজ হচ্ছে যে সার্ভিস টাইম বিগিনটা কখন শুরু হবে। তো এটা যদি একটু আমরা খেয়াল করি যে সার্ভিস টাইম বিগিনটা কীভাবে শুরু হবে, প্রথম সার্ভিসটা প্রথম থেকেই শুরু হবে। আচ্ছা, তারপরে সার্ভিসটা দেখেন কিভাবে শুরু হবে। তারপরে সার্ভিসটা শুরু হবে গত সার্ভিসের এন্ডিং টাইম থেকে। আমি দেখবো যে অ্যারাইভাল টাইম ছিল কত, আমার অ্যারাইভাল টাইম হচ্ছে 1, কিন্তু সার্ভিসটা কাজ করছে আমার এই সার্ভিসটা শুরু হচ্ছে 5 থেকে। কিভাবে? কারণ আমার গত সার্ভিসটা 5 পর্যন্ত চলছে। এখানে আমরা দেখব যে একটা জিনিস আগে থেকে বলে রাখি, এখন আমি যখন 2 নম্বর কাস্টমারটা করতে যাচ্ছি তখন আমার প্রথম সার্ভিসের এন্ডিং টাইমটা আমার প্রয়োজন হচ্ছে। আমি যদি এই মেথডটা নিয়ে কাজ করি, সার্ভিস টাইম বিগিন মেথড নিয়ে কাজ করি, তাহলে আমার এই মেথডের এইখানের যে ভ্যালুটা দরকার, ফাংশনটা দরকার, এই ফাংশনের ভ্যালুটা আমার প্রয়োজন আছে, যে কারণে আমাকে নেস্টেডলি ব্যবহার করতে হচ্ছে। সেটা আমি আপনাদেরকে এরপরেই দেখাবো। সো আমি এখানে দেখি সার্ভিস টাইম বিগিনটা আগে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে শিডিউল সার্ভিস টাইমের মাধ্যমে আমি সার্ভিস টাইম বিগিনটা ক্যালকুলেশন করছি। সো শিডিউল সার্ভিস টাইমের ভিতরে আমি চলে যাই। এখানে আসছে যে অ্যারাইভাল টাইমটা যদি বড় হয়, আচ্ছা এখানে একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন যে অ্যারাইভাল টাইমটা যদি বড় হয় SI-1 টাইম সার্ভিস ইন, এটা দ্বারা এটা বোঝাচ্ছে প্রথমটার জন্য আমরা তো জানি সার্ভিস টাইম বিগিন থেকেই শুরু হবে, এবং দ্বিতীয়টার জন্য এসে বলছে যে অ্যারাইভাল টাইমটা, দেখেন অ্যারাইভাল টাইমটা যদি বড় হয় SI-1 সার্ভিস টাইম ইন, এইটা থেকে যদি বড় হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে সার্ভিস টাইম বিগিন যেটা বড় সেই ভ্যালুটা অ্যাসাইন করবে। আর যদি না হয়, তাহলে যদি অ্যারাইভাল টাইমটা বড় হয় অথবা সমান হয়, তখন এই ভ্যালুটা অ্যাসাইন করে আমার এই সার্ভিস টাইম বিগিনটা শুরু করবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমার এটার অ্যারাইভাল টাইম ছিল 0, আমার শুরু করছিল 0 থেকে এবং শেষ করছে 5-এ। আমার সেকেন্ডটা আসছে অ্যারাইভাল টাইম ছিল 1, কিন্তু আগের সার্ভিসটা আমাকে এইটার সাথে আমার এইটা কম্পেয়ার করছে, দেখলাম যে কোনটা বড়। যখন দেখলাম এটা বড়, তাহলে আমাকে এইটা থেকে এই পর্যন্ত এই 5 মিনিট থেকে আমার শুরু হবে, কারণ আমার এই সার্ভিসটা শেষ হবে এখানে, এবং এই 1 থেকে 5 পর্যন্ত এই যে আমার 4 মিনিট ওয়েট করতে হচ্ছে। এটা আমি পরে দেখাবো, পরে ফাংশনের মাধ্যমে এটা করা। সো এটা আমাদেরকে মেন ক্যালকুলেশন হলে অ্যারাইভাল টাইমটা দেখতে হবে এবং তার আগে সার্ভিসের এন্ডিং টাইমটা দেখবো। দেখে আমি এখানে ভ্যালুটা সেট করব, যেটা বড় হবে আমি সেটা সেট করব। তো এটার মাধ্যমে আমি সার্ভিস টাইম বিগিনটা আমি সেট করলাম। এটা হচ্ছে সার্ভিস টাইম বিগিনের মেথডটা। সো আমি উপরে চলে যাই। এখন আমাকে করতে হবে যে সার্ভিস যে কমপ্লিশনটা, এখন এই সার্ভিসটাও শেষ, এখন আমাকে একটা প্রসেস শেষ করতে হবে। তো যখন আমি এই প্রসেসটা শেষ করতে গেলে আমাকে কিভাবে কাজ করতে হবে একটু দেখি। যে এই সার্ভিস টাইম ইনটা ক্যালকুলেশন করাটা খুবই সহজ। যেমন সার্ভিস টাইম এবং সার্ভিস টাইম বিগিন এই দুইটা ভ্যালু যোগ করলে আমার সার্ভিস টাইম ইনটা শেষ হয়ে যাচ্ছে। আমার সার্ভিসটা কখন থেকে শুরু হলো, কয় মিনিট সার্ভিস দিল, এই দুইটা অ্যাড করলে আমার সার্ভিস টাইম ইনটা আমি পেয়ে যাব। তো এটাকে দেখি যে কিভাবে এটা করা হলো। এখানে এসে দেখেন যে জাস্ট দুইটা ভ্যালু আমার এখানে সার্ভিস টাইম বিগিন এবং সার্ভিস টাইম যেটা সেটাকে ক্যালকুলেশন করে সার্ভিস টাইম ইনটা শেষ করে দিল। তো এখানে সিম্পল একটা কাজ করা হলো, জাস্ট যোগ করছে। এখন দেখেন এই দুইটা মেথড আমি আবার কল করলাম, এটাকে নেস্টেড ফাংশন বলে। এই ফাংশনটা নেওয়ার কারণ হচ্ছে দেখেন আমি যখন এইখানে ক্যালকুলেশন করতেছি, এটার সার্ভিস টাইম বিগিনটা ক্যালকুলেশন করতেছি, তখন আমার এইখানে আমি ডিপেন্ডেন্ট, গত ভ্যালুটার জন্য ডিপেন্ডেন্ট, যে কারণে আমাকে দুইবারই আমাকে এই মেথডটা কল করতে হচ্ছে, তাহলে আমি পুরো ফলাফলটা পাবো। আচ্ছা, এখন আমি যদি বলি আমার এই পর্যন্ত আমার কাজ শেষ, এই পর্যন্ত আমার প্রতিটা কলামের কাজ আমি শেষ করতে পারছি। এখন আমাকে ওয়েটিং টাইম এবং সার্ভার আইডল টাইমটা বের করতে হবে। তো এটার জন্য যদি আমি একটা মেথড কল করি, ওয়েটিং অ্যান্ড আইডল, এটা দুইটা একটা মেথডের মাধ্যমে আমি খুব সহজে এটা বের করতে পারবো। যেমন এখানে দেখি আমরা জানি প্রথম সার্ভিসের জন্য যে ওয়েটিং টাইম এবং সার্ভার আইডল টাইম প্রথম সার্ভিসের জন্য 0 হবে। সো আমরা এরপর থেকে দ্বিতীয় কাস্টমার থেকে যদি দেখি যে আমার অ্যারাইভাল টাইমটা দেখব এবং তার সার্ভিস টাইম বিগিনটা যদি দেখি, গতটার এন্ডিং টাইমটা যদি আমি দেখি, যদি গতটার যে এন্ডিং টাইম এটা যদি বড় হয়, তাহলে এই ভ্যালু থেকে আমি যদি এই অ্যারাইভাল টাইমটা বের করি, তাহলে আমার
ওয়েটিং টাইমটা আমি পেয়ে যাব। কারণ হচ্ছে আমার এই সেকেন্ড কাস্টমার আসছে 1 নম্বর মিনিটে, কিন্তু আমার সার্ভিসটা শেষ হবে 5 মিনিটে। সো প্রথম কাস্টমারকে 4 মিনিট ওয়েট করতে হবে। এই যে এটা হচ্ছে তার ওয়েটিং টাইম, এটা এখানে জাস্ট বেক করে দিছে। দেখেন যদি এটা বড় হয় তখন এটার সাথে এই ভ্যালুটার সাথে, যে এই ভ্যালুটার সাথে সার্ভিস যে অ্যারাইভাল টাইমটার সাথে সার্ভিস যে ইন্ডটা, এর আগের সার্ভিস যে ইন্ড হয়েছে সেটাকে বেক করে দিল। এবং আমরা একটা জিনিস খেয়াল করি যে যদি এটার ওয়েটিং টাইম, যেটার ওয়েটিং টাইম হবে সেটা আইডল টাইম ডিফল্টভাবে 0 আসবে, কারণ যেটা ওয়েট করবে সেটা সার্ভারে আইডল হবে না। তো এই জন্য আমি যখন আইডল টাইম সেট করলাম তখন আমার ওয়েটিং টাইমটা 0 হয়ে যাবে। সরি, এখানে আমার ওয়েটিং টাইমটা আসছে এবং আইডল টাইমটা 0 হয়ে যাবে। এবং যখন সার্ভারের যে আইডলটা, এটা যদি একটু দেখি, আচ্ছা এটা সরি একটু ভুল হলো, এখানে অ্যারাইভাল টাইমের সাথে আমি আইডল টাইমটা বের করলাম। যদি আমার অ্যারাইভাল টাইমটা বড় হয় এটার আগেরটা এন্ডিং টাইম থেকে, তখন আমার এই যে আইডল টাইমটা আমি এখানে এটার মাধ্যমে আইডল টাইম বের করব এবং ওয়েটিং টাইম 0 সেট করব। যদি অন্যথায় আমি এখানে ওয়েটিং টাইমটা সেট করব এটার একটা সার্ভিসের এন্ডিং থেকে। যদি ওয়েটিং টাইমটা দেখেন কিভাবে বের করতে হবে, এটার অ্যারাইভাল টাইম এবং গতটা ওয়েটিং টাইম, সার্ভিস এন্ডিং টাইম, এটা থেকে এটা বিয়োগ করলে আমি ওয়েটিং টাইম পাবো। এবং আইডল টাইমটা কীভাবে পাবো, যে আমার গত সার্ভিসটা এন্ড হলো 7 মিনিটে এবং এটা আসছে 9 মিনিটে। সো 2 মিনিট আমার সার্ভারটা আইডল ছিল। সো এটার মাধ্যমে এটা বিয়োগ করলাম এবং এটা সাহায্যে আমি এই ভ্যালুটা, ওয়েটিং টাইম এবং আইডল টাইমটা যোগ করলাম। এখন আমার ক্যালকুলেশনের কাজ শেষ, ক্যালকুলেশন পার্টটা দেখানো শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা প্রিন্ট করলাম। আচ্ছা, আমার এই মেথডের কাজ যখন শেষ তখন আমার নিচে থেকে আমি আবার উপরে চলে আসলাম, এসে আমার এখানে প্রিন্ট করলাম। প্রথমে এই লাইনটা প্রিন্ট করলাম এবং কলাম টেবিলের টাইটেলগুলো শো করলাম এবং তারপরে একটা লুপের মাধ্যমে আমি আমার এই কাঙ্ক্ষিত ভ্যালুগুলো আমি শো করাবো। তো এটা শো করাতে গেলে আমরা জানি যে আমরা উপরে যখন ডাটা টাইপগুলো ডিক্লেয়ার করে আসছি ইন্টিজারে, সো এখানে দেখাতে গেলে আমাকে % ডি দিতে হবে। এবং আমি এখানে বেশ কিছু স্পেস ব্যবহার করছি সিকোয়েন্সটাকে একটু কাছাকাছি সুন্দর রাখার জন্য আর কি, যদিও সুন্দর হয় নাই, অতটা ভালো করতে পারি নাই, তারপরে যতটুকু ট্রাই করছি যে কাছাকাছি অন্তত ভ্যালুগুলো বোঝা যায়। তো এখানে আমি প্রথমে কাস্টমার নাম্বারটা দেখালাম, র্যান্ডম ডিজিট অ্যারাইভাল এবং ইন্টার অ্যারাইভাল টাইম, তার পাশাপাশি অ্যারাইভাল টাইম, র্যান্ডম সার্ভিস টাইম বিগিন, এটা এবং সার্ভিস এন্ডিং টাইম, ওয়েটিং টাইম, আইডল টাইম, এটাকে আমি দেখালাম। এবং এই প্রত্যেকটা লুপে প্রতিবারই যখন একটা কাস্টমার শেষ হবে তখন নিচে একটা আন্ডারলাইন শো করবে, ড্যাশ লাইন দিয়ে দিলাম। যখন একটা সার্ভিস শেষ হবে তখন এটা দেখাবে, লুপের মাধ্যমে ডাইনামিক্যালি এই ভ্যালুগুলো শো করছে। তো এই ছিল, এবং এখানে হচ্ছে প্রিন্ট এর মাধ্যমে আমি এইটাকে একটু সেপারেট করলাম, যে আমার এটা থেকে এই যে ডিফল্ট যে মেসেজটা দিয়ে এটা একটু সেপারেট করলাম। তো রিটার্ন 0-এর মাধ্যমে প্রোগ্রামটা টার্মিনেট করলাম। তো এই ছিল মোটামুটি সিমুলেশন প্রজেক্টের একটা সাধারণ প্রোগ্রাম, যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই আউটপুট স্ক্রিনে এবার একটু আপনাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে দেখেন খুব বেশি একটা সুন্দর করা যায় না, তারপরে যতটুকু চেষ্টা করছি, যতটুকু পারছি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো এইটাকে দেখেন, কিছু জিনিস এইটাকে কাজে লাগিয়ে আমি আশা করতেছি যতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম, এই প্রোগ্রামটাকে ব্যবহার করে বা এই মেথডটাকে আপনারা যেভাবে কাজে লাগাতে চান এটাকে আরও ডেভেলপ করা যায়, সুন্দর করা যায়। যেমন যদি কিছু জিনিসের কথা বলি, যে এখানে আমার টাইম স্পেন্ড, একটা কাস্টমার কতটুকু সিস্টেমে স্পেন্ড করছে এটা কিন্তু নাই, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এবং এই যে এইখানে যে সিকোয়েন্সগুলো দেখেন, যখন ডিজিট কম বেশি হচ্ছে তখন কিন্তু এটা ডানে বেয়ে সরাসরি করছে। তো এটাকে লুপ ব্যবহার করে খুব সুন্দর করে প্রতিটার মাঝেও আনা সম্ভব। তো আশা করতেছি যে এটা আপনারা এমন এবং এর থেকেও আরও ভালো কিছু ডেভেলপ করতে পারবেন। আশা করছি যে প্রোগ্রামটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি। তো একটু প্রোগ্রাম প্রথম থেকে আরেকবার একটু সিকোয়েন্সে দেখাবো। তো এই ছিল স্ট্রাকচারের মাধ্যমে আমি ডাটা টাইপগুলো ডিক্লেয়ার করলাম এবং স্ট্রাকচারটাকে ডিফাইন করলাম। তারপরে বেশ কিছু মেথড নিলাম, আমি প্রোগ্রামটাকে সি এর ভাষায় যেটাকে ফাংশন বলে ওটাকে জাভাতে মেথড বলে, ভুল হলে ক্ষমা মার্জনা করবেন। তো এটাকে ফাংশন বলে। তো আমি এখানে কয়েকটা ফাংশন কল করলাম এবং মেইন ফাংশনের ভেতরে আমি একটা প্রসেস ডিক্লেয়ার করলাম, এটা অ্যারে নাম, স্ট্রাকচার আমি ডিক্লেয়ার করলাম। তার পাশাপাশি কিছু ভেরিয়েবল নিলাম, ইউজারকে কিছু মেসেজ দেখালাম এবং ইনপুট নিলাম।
ইনপুট নিলাম হচ্ছে কতজন কাস্টমারকে দেখাতে চাই, এবং তারপরে র্যান্ডম ডিজিট নিলাম অ্যারাইভালের জন্য। এখানে র্যান্ডম ডিজিট নেওয়া হলো এবং ডিফল্টভাবে প্রথম কাস্টমারের জন্য বেশ কিছু ভ্যালু সেট করা হলো, এবং দ্বিতীয় কাস্টমার থেকে র্যান্ডম ডিজিট নেওয়া হলো, এবং তারপরে এসে শিডিউল করা হলো যে সার্ভিস টাইমটা কে কখন, অ্যারাইভাল টাইমটা কে কখন আসছে, এটাকে আমি সাথে সাথে শিডিউল করে ফেললাম। এবং তারপরে আমাকে র্যান্ডম ডিজিট নেওয়া হলো, র্যান্ডম ডিজিট আমি প্রথম থেকেই নেব, এবং সার্ভিস টাইম বিগিনটা, একটা সার্ভিস প্রথম থেকে যখন শুরু হবে এটা 0 থেকেই শুরু হবে, যে কারণে এটাকে 0 ভ্যালু অ্যাসাইন করা হলো। তারপর হচ্ছে এটা র্যান্ডম ডিজিট নেওয়া হলো সার্ভিস টাইমের জন্য, এবং সার্ভিস টাইমের এগেনিস্টে র্যান্ডম ডিজিটের এগেনিস্টে যে সার্ভিস টাইমগুলো ছিল ওইটাও সেট করা হলো। তারপর হচ্ছে শিডিউল করা হলো যে সার্ভিস টাইমটাকে, যে কে কখন কাজ করবে এটার জন্য একটা শিডিউল করা হলো। তারপর হচ্ছে কখন কমপ্লিশন হবে, এবং আমরা জানি যে একটা সার্ভিস, একটা কাস্টমার ভ্যালু যখন আমরা ক্যালকুলেশন করব তখন এর আগের যে কাস্টমারের যে ভ্যালুগুলো ওইটা ডিপেন্ডেন্ট থাকে, যে কারণে আমাকে নেস্টেড ফাংশন ব্যবহার করতে হলো। আচ্ছা, এটার মাধ্যমে আমি ওয়েটিং টাইম এবং আইডল টাইমটা বের করলাম, এটার সাহায্যে প্রিন্ট করলাম ভ্যালুগুলা, যে কিভাবে প্রিন্ট করা যায় একটু সুন্দর হয়। আশা করছি আপনারা কাস্টমাইজ করে বা নিজেদের মতো করে আর থেকে ভালোভাবে প্রিন্ট করতে পারবেন। এবং এর পাশাপাশি এসে এটা এখানে শেষ হলো, রিটার্ন করে দিলাম। এবং এখানে ছিল আমার যে মেথডগুলো, শিডিউল অ্যারাইভাল টাইমের যে মেথড, এটা এখানে কাজ করা হচ্ছে, কিভাবে কাজ করা হলো। তারপর হচ্ছে এটা শিডিউল সার্ভিস টাইম, এই মেথডটা এখানে কিভাবে কাজ করছে। শিডিউল কমপ্লিশন অফ সার্ভিস, এটা একটা মেথড। ওয়েটিং অ্যান্ড আইডল টাইম, এটা দুইটা একটার ভিতরে বের করছি। তো এই ছিল প্রোগ্রামের একটা ধারাবাহিক বর্ণনা, বা কিভাবে কাজ করলো এটা দেখানো হলো। যে এখানে রেকর্ড শেষ, আমার আউটপুটটা আমি এখানে দেখাই দেবো এবং স্টপ হবে। তো আশা করছি যে বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আমাদের ক্লাস টেস্টে যে মেথডটা দেওয়া ছিল, যে কোশ্চেনটা ছিল এইটা থেকে সলিউশন দেখানোর জন্য। এটা ছিল র্যান্ডম ডিজিট, এবং এটা ছিল সার্ভিস টাইমের জন্য র্যান্ডম ডিজিট। সো এটার সার্ভিস টাইমের জন্য আবার কিছু প্রবাবিলিটি বলে দেওয়া ছিল, যেটা থেকে এই টেবিলগুলো ক্যালকুলেশন করতে হয়। তো আশা করছি যে আপনারা সময় নিয়ে এটা করে শেষ করবেন, এবং সবাই প্রজেক্টটা জমা দিতে পারবেন, এবং 30 মার্কের ভিতরে একটা ভালো মার্ক নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। আমরা অনেকেই হয়তো একটা জিনিস দেখি যে প্রতিবারই ল্যাব টেস্টে বা ল্যাব ফাইনালে যে 40 মার্ক থাকে একটু হিমশিম খেতে হয়। তো এই সাবজেক্টে দেখা গেল যে ফাইনাল হবে মাত্র 10 মার্কের, কিন্তু আমার প্রজেক্টে আছে 30 মার্ক। তো আমি যদি এই প্রজেক্টটাকে একটু ভালোভাবে করতে পারি, এর পাশাপাশি যদি এটা যে ডকুমেন্টেশন করতে হয়, ডকুমেন্টেশনটা যদি আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারি বা কোডটা একটু যদি বোঝাতে পারি, তাহলে দেখা যাবে যে আমার ল্যাব ফাইনালটা একটু সহজ হয়ে যাবে মার্ক পাওয়ার ক্ষেত্রে। আশা করছি সিমুলেশন আমাদের ল্যাবে সবাই প্লাস পাবেন। সেই সাথে সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, এবং সেই সাথে আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থী সকলের কাছে। এই বলে আমার আজকের এই টিউটোরিয়ালটা শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।